আজকে পড়াবো কি ভোক্তার উদ্বৃত্ত। ঠিক আছে, ইংরেজিতে বলবো কনজিউমার সারপ্লাস। তাহলে কনজিউমার সারপ্লাস কাকে বলবো? কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য বেশি দাম দেওয়ার ইচ্ছুক থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম দামে ক্রয় করতে সমর্থ হয়, তখন যে সুবিধা ভোগ করে তাকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত। আবার বলছি, কোনো ব্যক্তি যখন কোনো দ্রব্যের জন্য বেশি দাম দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম দামে ক্রয় করতে সমর্থ হয়, তখন যে সুবিধা ভোগ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে। যেমন বাগবাড়ি হোটেলে যা কি শামসুভাই হোটেলে যা মিষ্টি খাইতেছি, রসগোল্লা, ঠিক আছে, রসগোল্লা। তখন রসগোল্লা খাইতেছি, তখন শামসু ভাই বললাম যে শামসু ভাই আপনার এই রসগোল্লার দাম কত? শামসু ভাই বলল এই রসগোল্লার দাম 5 টাকা। এই 5 টাকার মিষ্টি এত স্বাদ, এত ভালো, অর্থাৎ যে দাম দিচ্ছি তার চেয়ে বেশি আমি সুবিধা পাচ্ছি, অর্থাৎ উপভোগ পাচ্ছি। এটাই কি বলে কি কনজিউমার সারপ্লাস, অর্থাৎ বাংলায় তাকে বলবো ভোক্তার উদ্বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভোক্তার উদ্বৃত্ত কিভাবে ব্যাখ্যা করবো? ভূমি অঞ্চলে কি দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ, ভূমি অঞ্চলে কি দ্রব্যের পরিমাণ। আর লম্বা অঞ্চলে কি দাম ও উপযোগ, দাম ও উপযোগ। ঠিক আছে, ভূমি অঞ্চলে কি দ্রব্যের পরিমাণ, অর্থাৎ ও এক্স হলে কি ভূমি অক্ষ, আর ও ওয়াই হলে কি লম্ব অক্ষ। তাহলে কি যখন ভোক্তা, ঠিক আছে, ও কিউ পরিমাণ দ্রব্য কি ক্রয় করে, ঠিক আছে, ও কিউ পরিমাণ দ্রব্য ক্রয় করে, তখন ও কিউ পরিমাণ দাম দেয়। ঠিক আছে, তখন ও কিউ পরিমাণ সে দাম দেয়। আচ্ছা, তাহলে ও কিউ পরিমাণ, ঠিক আছে, ও কিউ পরিমাণ দাম দেয়। তাহলে কি, তাহলে সে দ্রব্য কত দাম দিল? ও কিউ আর পি এই পরিমাণ এর দাম দিল, দাম মোট দাম, মোট দাম। ঠিক আছে, আচ্ছা, একটু দাম দিতে যে সে কতখানি উপযোগ পায়? ও এর পরিমাণ উপযোগ পায়, কতখানি? ও এর পরিমাণ উপযোগ পায়। তার মোট উপযোগ কত? মোট উপযোগ, উপযোগ কত? ও কিউ আর এস, মোট উপযোগ পরিমাণ কত? ও কিউ আর এস। আর দাম দেয় কতখানি? মোট দাম দেয় কতখানি? ও কিউ আর পি পরিমাণ দাম দেয়। তাহলে এখানে ভোক্তার উদ্বৃত্ত পরিমাণ কি হচ্ছে? মোট উপযোগ কতখানি? ঠিক আছে, তাহলে ও কিউ আর এস, অর্থাৎ ও কিউ আর পি, আর পি মোট উপযোগ, মোট উপযোগ কি হলো? ও কিউ আর এস, এটা মোট উপযোগ। ঠিক আছে, আর দাম কতখানি দেয়? ও কিউ আর পি, ও কিউ আর, তাহলে থাকলো কতখানি? কি পি আর এস, তাহলে থাকলো কতখানি? পি আর এস। এইটাই হলো কি, এটাই হলো কি ভোক্তার উদ্বৃত্ত। এটাই হলো কি ভোক্তার উদ্বৃত্ত, এটাই হলো কি ভোক্তার উদ্বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, এবার বরাবর কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? এবার করাবো ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি?
ঠিক আছে, এবার কি পড়াবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? ঠিক আছে, আচ্ছা তাহলে ভোক্তার আচরণ বিশ্লেষণ করতে দিন। অধ্যাপক মার্শাল 1990 সালে, কত সালে? ভুল বলছি, 1890 সালে। ঠিক আছে, কত সালে? 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করেন। ঠিক আছে, তাহলে কি বলছি? ভোক্তার আচরণ বিশ্লেষণ করতে যে অধ্যাপক মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ, বইয়ের নাম কি? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। অফ ইকোনমিক্স, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে, ঠিক আছে, ভোক্তা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ব্যাখ্যা করুন। এই বক্তব্যের মূল কথাটা কি? কোনো নির্দিষ্ট সময় ভোক্তা একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তাহলে অতিরিক্ত একক থেকে যে উপযোগ পায় তা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আবার বলছি, কি বলছে মূল বক্তব্য কি? এই মূল বক্তব্য কি? কোন নির্দিষ্ট সময় একজন ভোক্তা একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তাহলে অতিরিক্ত একক থেকে যে উপযোগ পায় তা আস্তে আস্তে কমতে থাকে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে যে কতগুলো অনুমিত শর্ত আছে, কতগুলো অনুমিত শর্ত আছে, ঠিক আছে, অনুমিত শর্ত আছে। অনুমিত শর্ত, অনুমিত শর্ত, অনুমিত শর্ত কি? দ্রব্যের প্রতিটি একক উপযোগ সংখ্যার সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য, অর্থাৎ দ্রব্যের প্রতিটি একক সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। 1, 2, দ্রব্যের সকল একক সমজাতীয়, অর্থাৎ একটা ফজলাম, ঠিক আছে, ওইটা ছোট বড় আম হবে না, আমগুলো সবগুলো একই রকম। আচ্ছা, তারপরে কি? ভোক্তার আচরণ হলো যুক্তিশীল, অর্থাৎ ইংরেজি বলা কি? রেশনাল বিহেভিয়ার, অর্থাৎ সে অসঙ্গত কোনো আচরণ করবে না। আচ্ছা, নাম্বার 3, ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি বা ব্যবধান নেই, অর্থাৎ ভোগের ক্ষেত্রে কোনো সময় ব্যবধান বিরতি নেই। যেমন সকালে আম খাইছি, আবার রাইতে আম খাইলাম, এরকম না। আর সকালে আম খাচ্ছি, একটানা সকালে আম খেতে যাচ্ছি, এইরকম কোনো বিরতি নেই। নাম্বার 5 হলো কি? ভোগের ক্ষেত্রে ভোক্তার রুচি, আর্থিক আয় এবং পছন্দ স্থির থাকবে। এই হলো অনুমত শর্ত সাপেক্ষে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করার আগে একটা কাল্পনিক ছক আঁকাইতে হবে। ঠিক আছে, কি ছক? কাল্পনিক ছক। কাল্পনিক ছকটা আঁকাইলাম। এটা হলো দ্রব্যের একক, দ্রব্যের ভোগের পরিমাণ, ভোগের পরিমাণ, দ্রব্যের ভোগের পরিমাণ, এটা হলো কিউ সংযোগ করব। ঠিক আছে, দ্রব্যের ভোগের
উপযোগ, সংক্ষেপে টিইউ। এর একক হলো ইউটিউ। এটা কি প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ এমইউ। এর একক হলো কি ইউটি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। তাহলে প্রথম উপযোগ হলো 8, মোট উপযোগ কত? 8। দ্বিতীয় হলো কত? 14। ঠিক আছে? দ্বিতীয় কত? 14। তৃতীয় কত? 18। চতুর্থ কত? 20। পঞ্চম কত? 20। ষষ্ঠ কত? 18। অর্থাৎ প্রথম অঙ্কে 8 পরিমাণ মোট উপযোগ, দ্বিতীয় অঙ্কে 14 পরিমাণ মোট উপযোগ, চতুর্থ অঙ্কে 18 পরিমাণ উপযোগ, চতুর্থ অঙ্কে 20 পরিমাণ উপযোগ মোট উপযোগ, আর পঞ্চম অঙ্কে মোট উপযোগ কত? 20, আর ষষ্ঠ অঙ্কে মোট উপযোগ কত? 18। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কিভাবে বের করব? ঠিক আছে, 8 এর আগে কিছু নাই, কত? 0। প্রান্তিক উপযোগ হলো 8। তারপরে কি? হ্যাঁ, মোট এখানে মোট উপযোগ কত? 14। 14 এর আগে কত ছিল? 8। এখানে প্রান্তিক উপযোগ কত? 6। ঠিক আছে? এখানে প্রান্তিক উপযোগ কত? 6। ঠিক আছে? আচ্ছা, এইখানে মোট তৃতীয় যখন আম খাই তখন মোট উপযোগ কত? 18। তার আগে প্রান্তিক উপযোগ কত? 14। 14 থেকে এটা বাদ দিলে কত থাকে? কত? 4। ঠিক আছে? এখানে কত? 20। 20 থেকে 18 বিয়োগ করলাম, কত থাকে? 2। আচ্ছা, তারপর পঞ্চম যখন আম খাই তখন মোট উপযোগ কত? 20। আর তার আগে কত ছিল? 20। 20 থেকে 20 বাদ দিলে কত হয়? 20 থেকে 20 বাদ দিলে কত হয়? 0। ঠিক আছে? আচ্ছা, ষষ্ঠ আম যখন ভোগ করে তখন প্রান্তিক উপযোগ কত? কত? 18। মোট উপযোগ কত? 18। আর এর আগে কত ছিল? 20। তাহলে 20 থেকে 18 বাদ দিলে কত হয়? -2। ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম কি? মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক পড়ছিলাম? মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, আর সেই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যায়, অর্থাৎ কমে যায়। ঠিক আছে? প্রান্তিক উপযোগ কি? ক্রমান্বয়ে কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রান্তিক উপযোগের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। অর্থাৎ মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ কি? ক্রমান্বয়ে কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা এখন কি বলবো? চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো। ব্যাখ্যা করবো চিত্রের মাধ্যমে। আচ্ছা, চিত্রের মাধ্যমে যখন ব্যাখ্যা করবো, চিত্রের মাধ্যমে যখন ব্যাখ্যা করবো, তাহলে চিত্রে চিত্রে কি? চিত্রে তোমার আপনার হলে তোমার হলে কি? ভূমি অক্ষে। ঠিক আছে? ভূমি অক্ষে, চিত্রের ভূমি অক্ষে হলে কি? দ্রব্যের পরিমাণ, দ্রব্যের দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ কিউব। আর লম্ব অক্ষ হলে কি? প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, অর্থাৎ সংক্ষিপ্ত এমইউ। আচ্ছা, ঠিক আছে? প্রান্তিক উপযোগ। তাহলে কি? প্রথম দ্রব্য যখন ভোগ করে, ঠিক আছে, তখন তার প্রান্তিক উপযোগ কত? 8। তখন তার প্রান্তিক উপযোগ কত? 8। তাহলে এই যে প্রথম দ্রব্য, তাহলে এখান থেকে এদের লম্ব টানলাম, আর এই 8 এর দিকে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এদের সমানে
এ বিন্দু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এদের সমান এ বিন্দু পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় দ্রব্য যখন ভোগ করে, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় দ্রব্য যখন ভোগ করে তখন প্রান্তিক উপযোগ কত 6, এই যে দ্বিতীয় দ্রব্য, তাহলে এখানে প্রান্তিক উপযোগ কত 6, তাহলে এদের সমানে বি বিন্দু পাওয়া গেছে। ঠিক আছে, এদের সমানে অর্থাৎ এই 2 আর এই 8 6 এদের সমানে বি বিন্দু। অনুরূপ ভাবে তৃতীয় দ্রব্য যখন ভোগ করে, ঠিক আছে, তখন প্রান্তিক উপযোগ কত 4, প্রান্তিক উপযোগ কত 4, তাহলে এদের সমানে বি বিন্দু পাওয়া গেছে। চতুর্থ দ্রব্য যখন ভোগ করে তখন প্রান্তিক উপযোগ কত 2, ঠিক আছে, এদের সমন্বয় ডি বিন্দু। আর পঞ্চম দ্রব্য, অর্থাৎ এটা হলো পঞ্চম দ্রব্য, পঞ্চম দ্রব্য ভোগ করে তখন প্রান্তিক উপযোগ কত 0, তাহলে এই শূন্যটা কই আছে, এই যেখানে, এটা কিন্তু পঞ্চম দ্রব্য, আর এটা কি দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিমাণ কত 0, তাহলে এই 0, তাহলে এটা কই গেল এই জায়গা, তাহলে এই জায়গা, তাহলে এটা লিখি ই বিন্দু। ঠিক আছে, এটা ই বিন্দু। আর ষষ্ঠ দ্রব্য যখন ভোগ করে তখন প্রান্তিক উপযোগ কত -2, ঠিক আছে, এই যে ষষ্ঠ দ্রব্য তখন প্রান্তিক উপযোগ কত -2, ঠিক আছে, -2, এদের সমন্বয় এফ বিন্দু বললাম। ঠিক আছে, এখন এই যে এ বি সি ডি ই ও এফ বিন্দু সব যোগ করি, যে রেখাটা পাওয়া যাবে এটা লিখি প্রান্তিক উপযোগ রেখা, এটা লিখি প্রান্তিক উপযোগ রেখা। তাহলে এই সমান নামে যে পাওয়া যাবে এটা বলবে কি প্রান্তিক উপযোগ রেখা। ঠিক আছে, এই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। আচ্ছা, এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির হলো সমালোচনা। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগীর সমালোচনা বা এর সীমাবদ্ধতা কি। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সমালোচনা। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হলো কি সমালোচনা। সমালোচনা কি, এক নম্বর কি এখানে, ঠিক আছে, ভোক্তার আয় রুচি এবং পছন্দ স্থির থাকতে হবে, যেগুলো অনুমিত শর্ত। ঠিক আছে, এই হলো এক নম্বর শর্ত। সমালোচনা, যদি ভোক্তার আয় যদি পরিবর্তন হয় তাহলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপবিধি কার্যকর হবে না। গেল, তারপরে কি শৌখিন দ্রব্য। ঠিক আছে, শৌখিন দ্রব্যের ক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বেদনা, যেমন কারো ডাক টিকিট সংগ্রহ করার শখ, ঠিক আছে, কারো কি হীরা সোনা এগুলো কেনার শখ, যত হীরা সোনা কিনে তার উপযোগ কমে না বরং আরো বাড়ে। ঠিক আছে, পরে পরে তাহলে এই যে মানে কি মানে শৌখিন দ্রব্যের বেলায় কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর নয়। তারপরে নেশা জাতীয় দ্রব্য, এখানেও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কার্যকর নয়, কিন্তু যত নেশা করে তার উপযোগ তত আর বাড়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, ঠিক আছে, পরিবর্তক ও পরিপূরক দ্রব্য, এই পরিবর্তন এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর নয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরিবর্তক দ্রব্য কাকে বলবো? পরিবর্তক দ্রব্য কাকে বলবো? যে দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য ব্যবহার করা হয় তাকে বলে কি পরিবর্তক দ্রব্য। যেমন চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা হয়, অর্থাৎ চিনির দাম যদি বেড়ে যায় তখন ভোক্তা কি করে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে, কারণ গুড়ের দাম স্থির আছে। এই হলো তিন পরিবর্তন। আর পরিপূরক হলে কি একটি দ্রব্যের ব্যবহার বাড়ালে আরেকটি দ্রব্যের ব্যবহার আপনা আপনি বাড়ে, তাকে বলে কি পরিপূরক। যেমন যত মোটর সাইকেল চালাবো তত পেট্রোল খরবে, আমি এই হোয়াইট বোর্ডে যত লিখবো তত আমার এই মার্কার কালি কলম শেষ হয়ে যাবে। এটা হলো কি পরিপূরক। অর্থাৎ এই মার্কার পেন আর এই হোয়াইট বোর্ড হলো কি একে অপর
যে এই দুইটা ছাড়া এটা হলো কি অচল। একটা যদি থাকে আর একটা যদি না থাকে, এই দুইটা ছাড়া কি অচল, এই হলো কি পরিপূরক। ঠিক আছে, তাহলে কি দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে কি এই মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে কি পড়াইলাম? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কিভাবে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে, তারপরে এই বিধি কি সমালোচনা বা সীমাবদ্ধতা। এবার পরবর্তী চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলবো? চাহিদা কাকে বলবো? এক নম্বর লিখি ইচ্ছা থাকতে হবে, দুই নম্বর ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপরে কি সামর্থ্য বা প্রয়োজনীয় অর্থ। নাম্বার 3 তা বাস্তবায়ন। ঠিক আছে, এই তিনটা সম্মিলিত এই চাহিদা, তাহলে চাহিদার তিন বৈশিষ্ট্য কয়টি? তিনটা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সামর্থ্য বা প্রয়োজনীয় অর্থ এবং তা বাস্তবায়ন। এই তিনটা বৈশিষ্ট্য যখন একসাথে কাজ করে তখন তাকে বলা কি চাহিদা। তাহলে সংজ্ঞা আকারে কি বলবো? কোন দ্রব্যের পাওয়ার পিছনে সামর্থ্য ও তা বাস্তবায়ন সম্মিলিত কে বলা হয় চাহিদা। সম্বলিত আর কে বলা হয় চাহিদা। তাহলে চাহিদার তিনটি বৈশিষ্ট্য, কয়টি বৈশিষ্ট্য? তিনটা। এই তিনটির একটি বৈশিষ্ট্য বাদ যদি যায় তাহলে চাহিদা হবে না। তিনটি বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য বাদ যায় তাহলে চাহিদা হবে না। আচ্ছা, এবারে লিখি চাহিদা বিধি কাকে বলে। এবার পড়াবো কি চাহিদা বিধি। চাহিদা বিধি কাকে বলে? আপনার দ্রব্যের দাম যদি বাড়ে তার চাহিদা কমে। ঠিক আছে, দ্রব্যের দাম যদি বাড়ে, ঠিক আছে, তার চাহিদা কমে। আবার দ্রব্যের দাম যদি কমে তার চাহিদা বাড়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বললাম? কোন দ্রব্যের দাম যদি বাড়ে তার চাহিদা কমে, আবার কোন দ্রব্যের দাম যদি কমে তার চাহিদা বাড়ে। তাহলে দামের সাথে চাহিদা এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে কি চাহিদা বিধি। তাহলে সংজ্ঞা কি লিখবো? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম যদি বাড়ে তার চাহিদা কমে, আবার কোন দ্রব্যের দাম যদি কমে তার চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে কি চাহিদা বিধি। ঠিক আছে, এখন অন্যান্য অবস্থা লিখি। ঠিক আছে, অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থা লিখি ভোক্তা আয়, ভোক্তার রুচি, স্বভাব। ঠিক আছে, তারপরে কি পরিবেশ গত অবস্থা, এগুলো কি অন্যান্য অবস্থার মধ্যে পড়ে। এইসব যদি ঠিক থাকে তাহলে চাহিদা বিধিটি কার্যকর হবে। ঠিক আছে, চাহিদা বিধি হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে কি
চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম কোন জায়গায়? ঠিক আছে, ওই যে বললাম অন্যান্য অবস্থা পরিবর্তন, আয়ের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে। আমার আয় হলো মাসে কত 40,000 টাকা, আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয়। ঠিক আছে, চাহিদা বৃদ্ধি কার্যকর নয়। আমার আমার ভোক্তার, ঠিক আছে, রুচি স্বভাব যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তারপর পরিবেশগত অবস্থা, এই ক্ষেত্রে যদি পরিবর্তন ঘটে তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আমার নিকৃষ্ট দ্রব্য, ঠিক আছে, নিকৃষ্ট দ্রব্য ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যেমন ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন, উনি লক্ষ্য করলেন যে কি নিকৃষ্ট দ্রব্যের দাম বেড়ে গেল, তার চাহিদাও বেড়ে গেছে। ঠিক আছে, নির্দিষ্ট দ্রব্যের দাম বেড়ে যায়, এই জন্য উনি লক্ষ্য করলেন যে আবার এই যে নিকৃষ্ট দ্রব্যের দাম বেড়ে গেলে কি হয়, কি চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে কি হচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর। আবার শৌখিন দ্রব্য, ঠিক আছে, শৌখিন দ্রব্য বা বিলাসিত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয়। ঠিক আছে, তারপর ভবিষ্যৎ পরিকল্পনা যদি থাকে, ভবিষ্যৎ যদি পরিকল্পনা থাকে সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার পরে বলে কি চলক কাকে বলে? ঠিক আছে, এবার কি পড়াবো, চলক কাকে বলে? চলক কাকে বলবো? যে রাশি মানের পরিবর্তন আছে তাকে বলা হয় চলক। কি বললাম, যে রাশি মানের পরিবর্তন আছে তাকে বলা হয় চলক। চলক হলো দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্বাধীন চলক, আর কি অধীন চলক। স্বাধীন চলক কাকে বলবো? যে রাশি মানের পরিবর্তনের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলে কি স্বাধীন চলক। আবার বলছি, স্বাধীন চলক কাকে বলবো? যে রাশি মানের পরিবর্তনের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলে কি স্বাধীন চলক। আর অধীন চলক কাকে বলবো? যে রাশি মানের পরিবর্তনের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে তাকে বলে কি অধীন চলক। স্বাধীন চলকের উদাহরণ লিখি, স্বাধীন চলকের উদাহরণ লিখি চাহিদা, না স্বাধীন চলকের উদাহরণ ভুল বললাম, স্বাধীন চলকের উদাহরণ লিখি দাম। ঠিক আছে, আর দাম পি। ঠিক আছে, আর তাহলে কি পি, অর্থাৎ দাম কারোর উপর নির্ভর করে না। আর অধীন চলকের উদাহরণ লিখি চাহিদা। ঠিক আছে, চাহিদা, যোগান। ঠিক আছে, এগুলো কি অধীন চলকের উদাহরণ। এবার কি স্বাধীন চলক অধীন চলকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এক নম্বর হলো সংজ্ঞা, দুই নম্বর হলো কি উদাহরণ, আর তিন নম্বর কি স্বাধীন চলক মানের পরিবর্তনের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, আর অধীন চলক মানের পরিবর্তনের জন্য অন্য রাশির প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ যেমন কি মানে কি দাম যদি বেড়ে যায় তার চাহিদা কমে, আবার দাম যদি বেড়ে যায় যোগান বাড়ে, দাম যদি কমে যোগান কমে। ঠিক আছে, অর্থাৎ যোগানটা কার উপর নির্ভর করছে, যে দামের উপরে। দাম যদি বাড়ে যোগানও বাড়বে, দাম যদি কমে যোগানও কমবে। তাহলে কি যোগান হলে কি অধীন চলকের উদাহরণ। ঠিক আছে, তাহলে কি বললাম, চলক কাকে বলে, চলক কয় প্রকার, হ্যাঁ এই স্বাধীন চলক অধীন চলকের মধ্যে সংজ্ঞা এবং এদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবার পড়াবো কি ধ্রুবক কাকে বলে, ধ্রুবক। এবার কি পড়াবো, ধ্রুবক। ঠিক আছে, ইংরেজি বলবো কনস্ট্যান্ট। ধ্রুবক কাকে বলবো? যে রাশির মানের পরিবর্তন নাই, অর্থাৎ সর্বক্ষেত্রে এর মান অপরিবর্তিত থাকে তার মানে কি ধ্রুবক। যেমন দেখি 1 2 3 4, এগুলো কি ধ্রুবকের উদাহরণ। অর্থাৎ যেখানে যাই একই, 2 2, আবার এই দেখে 1 2 3 4, এগুলো কি ধ্রুবক।
আচ্ছা আমি যদি মঙ্গল গ্রহে যাই, মঙ্গল গ্রহে যাই দেখলাম কি এটা কি 1, এটা কি 1, এই তাহলে কি একই কাটিয়ে পড়ে যায়, এর কোনো মানে পরিবর্তন নেই। ঠিক আছে, এই জন্য ধ্রুবক কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন এদিকে চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, 1 নম্বর পার্থক্য কি সংজ্ঞা, 2 নম্বর পার্থক্য কি মানে কি উদাহরণ। ঠিক আছে, আর কি ধ্রুবকের কি প্রকার ভেদ নাই, আর চলকের প্রকার ভেদ আছে। ঠিক আছে, চলকের প্রকার ভেদ আছে, অর্থাৎ স্বাধীন চলক, অধীন চলক, আর ধ্রুবকের কোনো প্রকার ভেদ নাই। ঠিক আছে, আর কি চলক হলো কি সর্বদা কি গতিশীল। ঠিক আছে, সর্বদা কি গতিশীল, কিন্তু ধ্রুব গতিশীল নয়। ঠিক আছে, প্রচুর ধ্রুবক নয়। আবার ধ্রুবককে, ঠিক আছে, উদাহরণ এই হলো চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এবার আছে কি পরামিতি কাকে বলে। পরামিতি কাকে বলে? পরামিতি কাকে বলতো? গাণিতিক প্রক্রিয়া যে বিশেষ ধরনের ধ্রুবকের মান অজ্ঞাত থাকে তাকে বলে কি ধ্রুবক। আবার বলছি গাণিতিক প্রক্রিয়া যে বিশেষ ধরনের ধ্রুবকের মান অজ্ঞাত থাকে তাকে বলে কি পরামিতি। যেমন কি আলফা, বিটা, গামা, অর্থাৎ এইসব মান বিশেষ অবস্থায় অজ্ঞাত থাকে, এগুলো নাকি ধ্রুবকের উদাহরণ, পরামিতির উদাহরণ। ঠিক আছে, এগুলো কি পরামিতির উদাহরণ। আচ্ছা এবার পড়া বলে কি, এবার পড়ানো হবে কি অর্থনৈতিক চলক। এবার পড়ানো হবে কি অর্থনৈতিক চলক। অর্থনৈতিক চলক, অর্থনৈতিক চলক বলে কি যে চলক অর্থনীতিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ অর্থনীতিতে ব্যবহৃত করা হয় তারপরে অর্থনৈতিক চলক। যেমন পাই। ঠিক আছে, এগুলো কি অর্থনৈতিক চলকের উদাহরণ। অর্থাৎ যে চলক অর্থনীতিতে ব্যবহার করা হয় তারপরে কি অর্থনৈতিক চলক। যেমন ডি সমান কি চাহিদা, এস সমান কি যোগান, পি সমান কি দাম, পাই মানে কি মুনাফা। ঠিক আছে, আচ্ছা এবার মনে হবে অপেক্ষক কাকে বলে? ইংরেজি বলবো ফাংশন। ঠিক আছে, ইংরেজি বলবো ফাংশন। ইংরেজি বলবো ফাংশন। তাহলে অপেক্ষক কাকে বলবো? দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলে কি অপেক্ষক। আবার এইভাবে বলতে পারবেন দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলক যখন গাণিতিক উপায়ে সম্পর্কে আবদ্ধ হয় তাকে অপেক্ষক বলে। ঠিক আছে, কি বললাম? দুই বা ততোধিক, একটা স্বাধীন চলক আর একটা কি অধীন চলক, গাণিতিক উপায় সম্পর্কে আবদ্ধ হয় তাকে বলে কি অপেক্ষক। যেমন কি লিখি ডি ইকুয়াল টু ফাংশন অফ পি। ঠিক আছে, এখানে গাণিতিক উপায় সম্পর্ক আবদ্ধ, গাণিতিক চিহ্ন লিখি সমান চিহ্ন, অর্থাৎ এইটা সমান এইটা। তাহলে লিখে দেখেন কি বলবো, ডি ইকুয়াল টু কি চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, পি হলো কি দ্রব্যের দাম, এর সমান কি অপেক্ষক, এর সমান কি অপেক্ষক। এই হলো কি অপেক্ষকের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বললাম যে অপেক্ষক কাকে বলে। ঠিক আছে,
জি ইকুয়াল টু ফাংশন অফ পি। তাহলে লিখি এখানে টি হলো কি অধীন চলক আর পি হলো কি স্বাধীন চলক। ঠিক আছে, অর্থাৎ এই পি এর উপরে জি নির্ভর করে, অর্থাৎ দামের উপরে চাহিদা নির্ভর করে। তাহলে এখানে লিখি স্বাধীন চালক এবং অধীন চালকের মধ্যে এই যে গাণিতিক বা সম্পর্ক যে আবদ্ধ হচ্ছে এটা কি অপেক্ষ। আবার এভাবে এস ইকুয়াল টু কি ফাংশন অফ পি। ঠিক আছে, এখানে এস হলো কি যোগান। ঠিক আছে, যোগান। তাহলে কি এস হলো কি, তাহলে দাম যদি বাড়ে যোগানও বাড়বে, দাম যদি কমে যোগানও কমবে। ঠিক আছে, এই যে গাণিতিক সম্পর্ক এটা হলো কি অপেক্ষ। ঠিক আছে, আচ্ছা এবার করবো কি এবার পড়াবো কি একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, সেই চাহিদা সমীকরণ থেকে একটা চাহিদা সূচি তৈরি করতে হবে, সেই সূচির অবলম্বনে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তাহলে চাহিদা সমীকরণ কি বি ইকুয়াল টু 20 মাইনাস 2p। ঠিক আছে, এটা চাহিদা সমীকরণ। এই চাহিদা সমীকরণ থেকে কি করতে হবে, একটা চাহিদা সূচি তৈরি করতে হবে এবং সেই সূচির অবলম্বনে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখি এখানে লিখি ডি, ডি সমান লিখি দাম। যেখানে পি সমান দ্রব্যের দাম আর ডি সমান লিখি দ্রব্যের চাহিদা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সবসময় কি করব স্বাধীন চলকের মান দেব। স্বাধীন চলক লিখি পি। আচ্ছা তাহলে লিখি ধরি পি সমান 1 হয়, তবে ডি সমান কত 20 মাইনাস 2p। ঠিক আছে, আচ্ছা বা ডি সমান কত 20 মাইনাস 2 ইনটু 1 কি পি এর মান বসিয়ে 5। তাহলে কি ডি সমান কত 20 মাইনাস 2 অতএব ডি সমান কত 16। ঠিক আছে, আবার কিভাবে করব, আবার কি হ্যাঁ আবার কি করব পি সমান কত 2, পি সমান কত 2। ঠিক আছে, তাহলে এখানে কত পি এর মান হলো 2, তাহলে এখানে কত 2 দোকানে 4। ঠিক আছে, 16 না, এখানে আগে ছিল 18। ঠিক আছে, এখন এটা কত 16। ঠিক আছে, এটা এখন কত 16, এর আগে কিন্তু 18 হবে। ঠিক আছে, কারণ 20 থেকে 2 বাদ দিলে কত হয় 18, আর এখন 4 থেকে 16 20 বাদ দিলে 16। ঠিক আছে, আচ্ছা আবার হলো অনুরূপ ভাবে পি সমান ধরে নিই কত 3। তাহলে এখানে পি সমান কত 3। ঠিক আছে, পি সমান কত 3, তাহলে কত 3 দোকানে 6, 6 থেকে 20 থেকে 6 বাদ দিলে কত হবে 14। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের লিখি এবার লিখি চাহিদা সূচি কিভাবে তৈরি করব, চাহিদা সূচি কিভাবে তৈরি করব। এটা ডি, এটা পি। ইয়েস স্যার, এটা কি লিখব, এটা পি, এটা হলো ডি, এটা কি টাকা, এটা হলো একক। তাহলে দাম যখন 1 টাকা তখন চাহিদা রাখি কত 18। ঠিক আছে, দাম দুই যখন কত কত 16, 16 একক, এটা কত 14। ঠিক আছে, 14, এটা লিখি চাহিদা সূচি। এটা কি চাহিদা সূচি। ঠিক আছে, চাহিদা সূচি।
তাহলে এই চাহিদার সূচিতে কি করব, চাহিদা রেখা অঙ্কন করব। ভূমি আসলে কি, চাহিদার পরিমাণ। ভূমি আসলে কি, চাহিদার পরিমাণ। আর লম্বা আসলে কি, দ্রব্যের দাম। পি, দ্রব্যের দাম। তাহলে এগুলা আমরা ভাগ করে নিই, ঠিক আছে। কত, 4, এটা কত 8, এটা কত 12, এটা কত 16, এটা কত 20। আচ্ছা, এই যে মাপে সমান সমান ভাগ করব। আবার এই সমান করে ভাগ করব কত, এটা হলো 2, এটা হলো 4, হ্যাঁ 4, ঠিক আছে। এটা এইভাবে ভাগ করি, 1, এটা হলো 2, এটা হলো 3, ঠিক আছে। আচ্ছা, কত বোঝা গেছে? আচ্ছা, তাহলে দ্রব্যের দাম যখন কত, কত দ্রব্যের দাম, দ্রব্যের দাম কত, উল্টা হয়েছে, ঠিক আছে। এটা হবে দাম, এটা দাম, দাম হলো 1, 2, 3, ঠিক আছে। আচ্ছা, এটা হলো চাহিদার পরিমাণ। 4, এটা হলো 6, এটা হলো 8, ঠিক আছে। এটা হলো 10, এটা 12, এটা হলো 14, ঠিক আছে। এটা হলো 16, ঠিক আছে। এটা হলো 18, চাহিদার পরিমাণ, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে কি 4, 2 করে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, দাম যখন 1, তাহলে চাহিদার পরিমাণ কত, 18। দাম তো 2, তাহলে চাহিদার পরিমাণ কত, 16। এটা সমান নয়, ঠিক আছে। তারপর দাম যখন 3, চাহিদার পরিমাণ কত, 14, ঠিক আছে। চাহিদার পরিমাণ কত, 14, ঠিক আছে। তাহলে কি দাম যখন 1, চাহিদার পরিমাণ কত, 18, ঠিক আছে। আচ্ছা, দাম যখন 2, চাহিদার পরিমাণ কত, তখন কত, 16। দাম যখন 3, চাহিদার পরিমাণ কত, 14। তাহলে দাম যখন 3, দাম যখন 3, তখন চাহিদার পরিমাণ কত, 14। এদের সমান এবি। দাম যখন 2, ঠিক আছে, তখন চাহিদার পরিমাণ কত, 16। দাম যখন 3, চাহিদার পরিমাণ কত, 18। এদের সমান এটা। তাহলে এ বি সি বিন্দু পাওয়া গেল। এখন এ বি সি বিন্দু যোগ করে, ঠিক আছে, এ বি সি বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া যায় এটা লিখি চাহিদা রেখা, ঠিক আছে। এ বি সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তাহলে কি চাহিদা রেখা, ঠিক আছে। চাহিদা রেখার বৈশিষ্ট্য কি, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। চাহিদা রেখার বৈশিষ্ট্য কি, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। আর এর ঢাল হলো কি ঋণাত্মক, এর ঢাল হলো কি ঋণাত্মক, কি ঢাল, ঠিক আছে। ইংরেজি বলবো স্লোপ, এস এল ও পি, স্লোপ। এর ঢাল হলো কি ঋণাত্মক। আর ঢাল কাকে বলে, ঢাল কাকে বলবো, কোন সরলরেখা ভূমি অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতি ট্যানকে
তার ত্রিকোণমিতি tan কিউব ওই সরলরেখার ঢাল বলে। ঠিক আছে, কি বললাম? ঢাল কাকে বলবো? কোন সরলরেখা ভূমি অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতি tan কে ঢাল বলে। অর্থাৎ ঢাল নির্ণয় সূত্র লিখি লম্ব বাই ভূমি। ঠিক আছে, ঢাল নির্ণয় সূত্র সূত্র হলো কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের পরিবর্তন ঢাল সমান কি লম্বের পরিবর্তন ভাগ ভূমির পরিবর্তন ঠিক আছে। ঢাল নির্ণয় সূত্র কি লম্ব বাই ভূমি, অর্থাৎ কি লম্বের পরিবর্তন ভাগ ভূমির পরিবর্তন। তাহলে আজকে আমরা পড়লাম কি কি? চাহিদা কাকে বলেন, চাহিদা বিধি কি, চাহিদা বিধি কি কি বিষয়ের উপর নির্ভর করেন, তারপর বললাম কি অপেক্ষক কাকে বলেন, হ্যাঁ, তারপর বললাম কি চলক কাকে বলেন, চলক কয় প্রকার, স্বাধীন চলক অধীন চলকের মধ্যে পার্থক্য, ধ্রুবক কাকে বলেন, তারপর বললাম কি চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য কি, অর্থনৈতিক চলক কাকে বলেন, পরামিতি কাকে বলেন পড়লাম। তারপর বললাম কি একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে, সেই চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি করুন এবং উহার অবলম্বনে চাহিদা রেখা অঙ্কন করুন। তারপর চাহিদা রেখার বৈশিষ্ট্য পড়লাম। চাহিদা রেখার বৈশিষ্ট্য কি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নতম। তারপরে কি চাহিদা রেখার ঢাল হলো কি ঋণাত্মক। ঠিক আছে, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, এই আমরা পড়লাম। ঠিক আছে, এবার আছে কি চাহিদা সূচি কি। ঠিক আছে, চাহিদা সূচি এবার পড়াবো কি চাহিদা সূচি। চাহিদা সূচি কাকে বলবো? চাহিদার বিধির গাণিতিক প্রকাশকে চাহিদা সূচি বলে। চাহিদা সূচি কাকে বলবো? চাহিদার বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি। অর্থাৎ আমরা যে বের করলাম, ঠিক আছে, আমরা যে বের করলাম কি, হ্যাঁ, দাম চাহিদা, দাম 1 2 3, ঠিক আছে, এটি ছিল 18 16 14, এটা কি আর চাহিদা রেখা কাকে বলবো? চাহিদা সূচি থেকে প্রাপ্ত মানগুলো যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে কি চাহিদা রেখা। ঠিক আছে, অর্থাৎ চাহিদা সূচি জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। ঠিক আছে, চাহিদা সূচি জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, মূল বই আমি যেগুলো পড়াইছি মূল বইয়ের মধ্যে আছেন। ঠিক আছে, বই দেখলেই আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে সবাই বুঝতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস হলো কি এই করোনার মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। ঠিক আছে, নিয়মিত হাত ধোবা, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, তারপরে সামাজিক দূরত্ব বজায় রেখে সব কিছু চলতে হবে। এখন সবাই স্বাস্থ্যবিধি করতে নিজের সুরক্ষিত থাকবো, পরিবারকে সুরক্ষিত থাকবো, সমাজ এবং দেশকেও সুরক্ষিত থাকবো, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।